সবাই শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা ইনকাম করে, আমিও তাই করব এই আশা শুরু করেছিলাম বিশ্বের সবচেয়ে বড় বিজনেসের জার্নিটা। কিন্তু প্রথমেই সবার সামনে যে প্রশ্নটা আসে সেটা হলো শুরুটা করব কোথা থেকে, কি করা উচিত, কি শেখা উচিত, কোথা থেকে শেখা উচিত। আজ আমরা এই ভিডিওতে সেই যাবতীয় প্রশ্নের উত্তর খুব সহজ ভাষায় কতগুলি চ্যাপ্টারের মাধ্যমে জানবো, সাথে অনেক কিছুও শিখবো। আশা করি এটা দেখার পর আপনাদের এই ব্যবসা সম্পর্কে ধারণা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যারা প্রথম মার্কেটে ঢুকতে চাইছেন তাদের বা যারা অলরেডি মার্কেটে আছেন সবাই নতুন কিছু না কিছু জানতে পারবেনই। তো আর দেরি না করে চলুন শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, রত্না ট্রেডিং জার্নিতে আবার আপনাকে স্বাগত জানাই। কোনো চ্যাপ্টার ডাইরেক্ট দেখতে হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সের টাইম স্ট্যাম্পের ওপর ক্লিক করে দেখতে পারেন। তো শুরু করছি ফার্স্ট চ্যাপ্টার, লার্নিং। আমাদের কষ্ট করে উপার্জন করা টাকাগুলো আমরা কোন মার্কেটে ইনভেস্ট করব, কিভাবে ইনভেস্ট করব, যাতে আমরা তার থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারি। সেটা জানতে গেলে কয়েকটি বেসিক বিষয় সম্পর্কে আমাদের আগে জেনে নিতে হবে। সেগুলো আমরা কতগুলি সাব চ্যাপ্টারের মাধ্যমে জানবো। সাব চ্যাপ্টার 1, শেয়ার মার্কেট কি আর এটা কিভাবে কাজ করে। এর পেছনে ছোট একটা গল্প আছে, সেটা আগে শুনে নিই। অলমোস্ট 1600 সাল নাগাদ তখন বিশ্বের কোনো ম্যাপ ছিল না। মানুষ সমুদ্রে বড় বড় জাহাজে করে পাড়ি দিত নতুন নতুন জায়গার খোঁজে ও মশলাপাতি আর বিভিন্ন জিনিসের ব্যবসা করতে। সে সমস্ত কাজের জন্য অনেক টাকারও প্রয়োজন হতো। সেটা তখনকার সময় কোনো একজনের কাছে থাকা সম্ভব ছিল না। তাই একটা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া যেটা আজ নেদারল্যান্ডস, তো সেই কোম্পানি পাবলিককে অফার করে যে তোমরা আমাদের টাকা দাও, ইনভেস্ট করো, তার পরিবর্তে এই জাহাজগুলো কোনো দেশ থেকে যে পরিমাণ টাকা আনবে বা ব্যবসা করে যা লাভ করবে তার কিছুটা অংশ আপনাদের দেওয়া হবে। সেই সময়ও এই টাকা ইনভেস্টমেন্টের রিস্ক ছিল, কারণ বেশিরভাগ জাহাজ ফেরত আসতো না, কিছু ঝড়ের কবলে পড়তো, কিছু আবার লুট হয়ে যেত। তাই লোকজন একটা জাহাজে টাকা না লাগিয়ে 4-5টা জাহাজে টাকা লাগাতো, আশা করতো একটা না একটা জাহাজ তো ফিরে আসবেই। আর একটা জাহাজও অনেকজন ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিত, ওপেন বিডিং চলতো জাহাজের ওপর। এভাবে তখন ছোটখাটো একটা শেয়ার বাজার তৈরি হয়ে যায়। আর এই সেম প্রসেসে আমাদের আজকে শেয়ার বাজার কাজ করে। কোনো একটা কোম্পানি শেয়ার বাজারের মাধ্যমে তার ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিয়ে তাতে লাভ হলে লাভ আর লস হলে লস তার ইনভেস্টরদের বুঝিয়ে দেয়। বাজার কি সেটা তো বুঝলাম, এবার জানবো এই বাজার এখন কত রকমের। সাবচ্যাপ্টার 2, টাইপ অফ মার্কেটস। মার্কেটস অনেক প্রকারের হয়, কিন্তু মেজরলি আমরা যে মার্কেটগুলো সম্পর্কে জানি সেগুলো হলো ইন্ডিয়ান শেয়ার মার্কেট, কমোডিটি মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট। সবার প্রথমে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট। ভারতের যে সমস্ত কোম্পানি বিভিন্ন রকম ব্যবসার সাথে নিযুক্ত তারা ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একটি নির্দিষ্ট মূল্যের পরিবর্তে তাদের কোম্পানির শেয়ার অর্থাৎ অংশীদারিত্ব প্রদান করে। তার ফলে কোম্পানি যদি কিছু লাভ করে তাহলে তার অংশ ইনভেস্টররা পায়, আর লস করলে তার অংশও পায়। তারপর আসি কমোডিটি মার্কেটে। কমোডিটি বাজার এমন একটা জায়গা যেখানে আমরা বিভিন্ন রকম জিনিস যেমন সোনা, তামা, রূপো, ন্যাচারাল গ্যাস, ডাল, চাল, গম, জিরে, তুলো ইত্যাদিকে ট্রেড করতে পারি, অর্থাৎ কম দামে কিনে বেশি দামে বিক্রি করে লাভ করতে পারি। তারপরে ক্রিপ্টো মার্কেট। এখানে আমরা ডিসেন্ট্রালাইজড কারেন্সি, মানে যে অর্থের উপর কোনো ব্যাংক বা সরকারের কন্ট্রোল থাকে না এমন কয়েন বা কারেন্সি কেনাবেচা করি। কিছু পপুলার কয়েন যেমন বিটকয়েন, ডজ কয়েন, ইথেরিয়াম ইত্যাদি। অ্যাট লাস্ট ফরেক্স মার্কেট। এটি এমন একটি মার্কেট যেখানে বিভিন্ন দেশের কারেন্সি যেমন ভারতের রুপি, আমেরিকান ডলার, ইউরোপের ইউরো ইত্যাদি কারেন্সি পেয়ার এর ওপর ট্রেড করা হয়। যেমন আমেরিকার $1 মূল্য সমান আমাদের 83 টাকা। সেরকম আমরা যদি $1 কিনে রাখি আর সেটার দাম কাল বেড়ে গিয়ে 85 টাকা হয়ে যায়, তখন আমাদের লাভ 2 টাকা পার ডলার হবে। এছাড়াও আমরা বিদেশের কোনো কোম্পানি শেয়ারেও চাইলে ইনভেস্ট করতে পারি, যেমন মাইক্রোসফট, অ্যাপেল, টেসলা ইত্যাদি। এটা ছিল মেজর মার্কেটগুলোর সম্পর্কে একটা সংক্ষেপ ধারণা। এই একটি ভিডিওতে তো সবকিছু বিস্তারিত বলা সম্ভব নয়, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যে বিষয় সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছে করবে সেটার সম্পর্কে গুগলে বা ইউটিউবে সার্চ করে নিতে পারেন, বা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কোন টপিকের উপর ভিডিও চান, আমি ডিটেলসে বানানোর চেষ্টা করব। আচ্ছা, তো কয়েক প্রকারের বাজার সম্পর্কে জানলাম। এছাড়াও বন্ড মার্কেট, মানি মার্কেট আছে। আবার আমরা অন্য দেশের শেয়ার মার্কেট যেমন ইউএস এর মার্কেটেও ট্রেড করতে পারি। তো এবার সেই বাজারে আমরা ট্রেড বা ইনভেস্টমেন্ট করবোটা কোথায়? তার জন্য দোকানের মতো কিছু তো একটা প্রয়োজন। হ্যাঁ, তো সেই দোকানটির নাম হলো এক্সচেঞ্জ। ভারতের স্টক মার্কেটের এর জন্য যেমন ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ, এনএসই অ্যান্ড বিএসই। স্টক এক্সচেঞ্জ কেন? কারণ সেখানে স্টক কেনা বেচা হয়। কমোডিটি মার্কেটের জন্য যেমন কমোডিটি এক্সচেঞ্জ, এমসিএক্স আর আইসিইএক্স। এই এক্সচেঞ্জ গুলোতে কি হয়, আমরা টাকা পে করি, তার পরিবর্তে আমাদেরকে আমাদের শেয়ার, গোল্ড কিনলে গোল্ড, কোনো কমোডিটি রিলেটেড কিছু কিনলে সেই বস্তু ভার্চুয়ালি আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। এবার যখন সেই জিনিসগুলোকে বিক্রি করার প্রয়োজন হয় তখন এক্সচেঞ্জের কাছে গিয়ে সেইগুলো আমরা সেল করতে পারি। তাহলে এতদূর পর্যন্ত আমরা জানলাম বিভিন্ন ধরনের মার্কেট, তার কাজ আর এক্সচেঞ্জ সম্পর্কে। এবার জানবো সেই এক্সচেঞ্জ গুলোতে সবাই কেমন রকমের ট্রেড বা ইনভেস্টমেন্ট করে। সাবচ্যাপ্টার 3, স্কোপ অফ ট্রেডিং। আমরা আমাদের ভারতের মার্কেটে অপশন, ফিউচার, ইকুইটি, ইটিএফ এগুলোতে ট্রেড বা ইনভেস্ট করি। প্রথমে বলি ইকুইটি। কোনো কোম্পানি তার শেয়ার যদি ইনভেস্টরদের দেয় তখন সেই শেয়ার বা সেই কোম্পানির স্টেককে বলা হয় ইকুইটি। ভারতের বড় বড় কোম্পানিগুলোকে যখন একসাথে রেখে একটা গ্রুপ করা হয় তখন তাকে বলা হয় ইন্ডেক্স
ইন্ডেক্স, যেমন ভারতের টপ 50 কোম্পানিগুলোকে একটি গ্রুপ করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE তে একটি ইন্ডেক্স তৈরি করা হয়েছে যার নাম নিফটি 50। এইরকমই টপ কোম্পানিগুলোকে নিয়ে বম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE তে যে ইন্ডেক্স তৈরি করা হয়েছে তার নাম সেন্সেক্স। তারপর বিভিন্ন রকম সেক্টরের স্টকগুলোকে গ্রুপ করে বিভিন্ন ইন্ডেক্স তৈরি করা হয়েছে, যেমন NSE নিফটি মেটাল ইন্ডেক্স, ফার্মা ইন্ডেক্স, অটো ইন্ডেক্স, IT ইন্ডেক্স ইত্যাদি। স্টক কেনাবেচাকে বলা হয় ইকুইটি ট্রেডিং বা ইনভেস্টিং, আর এই ইন্ডেক্স ট্রেড করাকে বলা হয় ডেরিভেটিভস বা ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, যাকে আমরা শর্টে FNO বলে জানি। এবার ETF কি? আমাদের এই ইন্ডেক্সের সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট বা ট্রেড করতে গেলে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়, কিন্তু যদি অল্প অর্থ ইনভেস্ট করে এই সমস্ত স্টকগুলোকে একসাথে কেনা বা বেচা যেত তাহলে কেমন হতো? এর জন্যই আমাদের কাছে এই ETF। ধরা যাক আমরা স্বল্প মূল্য দিয়ে নিফটি 50-র একটা ETF কিনলাম, তাহলে আমাদের ওই টাকাটা নিফটি 50-র আন্ডারে থাকা 50টা কোম্পানিতে সমান ভাগে ভাগ হয়ে যায়। তাতে সুবিধাটা হয় এটাই যে যদি কখনো কোনো কোম্পানি লসে যায় তাহলে অপর কোম্পানি পজিটিভে থাকে আর আমাদের লসের সম্ভাবনা কমে যায়, আর সমস্ত কোম্পানি খুব একটা বড় কারণ ছাড়া নেগেটিভে যায় না। তবে এর একটা সমস্যা, লস যেমন কম হয় লাভও তেমন কম হয়। কোথায় ট্রেড করব জানলাম, এবার জানবো ট্রেড করার কিছু পদ্ধতি। শেয়ার বাজারে আমরা ট্রেড করতে পারি শর্ট টার্ম, লং টার্মের জন্য। শর্ট টার্মের আন্ডারে আসে আমাদের ইন্টারডে, সুইং, BTST, STBT। ইন্টারডে কি? আমরা যখন কোনো স্টক দিনের দিন কিনে আবার সেই দিনই বেচে দিই তখন তাকে ইন্টারডে ট্রেডিং বলা হয়। ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে যেমন টাইমিংটা হলো সকাল 9টা 15 থেকে বিকেল 3টে 20 পর্যন্ত। সুবিধা, কোনো স্টকে ব্রোকাররা 5 গুণ পর্যন্ত লিভারেজ দেয়, অর্থাৎ কোনো একটি স্টকের দাম 500 টাকা হলে আপনি 500 টাকায় 5টা স্টক পাবেন। সেমনি ফরেক্স লিভারেজ থাকলে 500 টাকায় 4টে স্টক। অসুবিধা, আর এর অসুবিধাটি হলো ভারতের বাজারে 3টে 30-এ বন্ধ হলেও আপনাকে ইন্ট্রাডে পজিশন এক্সিট করতে হয় 3টে 20-র আগে, না হলে আপনার ব্রোকার অটোমেটিকলি পজিশন কেটে দেয়, সাথে ফাইনও নিয়ে নেয়। সুইং ট্রেডিং, এই পদ্ধতিতে আমরা কোনো স্টকের ম্যাক্সিমাইজ রিটার্ন পাওয়ার জন্য সেটিকে একদিনের বেশি, 1 সপ্তাহ, 1 মাস বা 4 থেকে 5 মাস পর্যন্ত হোল্ড করি। BTST আর STBT, BTST-তে আমরা কোনো স্টককে যেদিন কিনি তার পরের দিনই সেল করে দিই, আর STBT-তে ঠিক তার উল্টোটা, যেদিন বিক্রি করি তার পরের দিনই কিনে নিই। এবার ভাবছেন হয়তো আমাদের কাছে যদি কোনো স্টক কেনা না থাকে তাহলে সেটাকে সেল করব কি করে? এই পদ্ধতিটাকে বলা হয় শর্ট সেলিং। এটা সম্পর্কে আমি আগে একটি শর্ট বানিয়ে রেখেছি, ওপরে আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন। আর থাকলো লং টার্ম, যার মানে লম্বা সময়ের জন্য হোল্ড করা, সেটা 1 বছর, 2 বছর, 5 বছর, যতদিন পর্যন্ত আপনার ইচ্ছা। এই মার্কেটে ইনভেস্ট করে কারা? আপনার আমার মতো মানুষরা তো করেই, কিন্তু আপনার টাকা কি শুধু এই বাজারকে মুভ করাতে সক্ষম? না, একদমই না। এই বাজারে যে বড় বড় মুভ আসে দেখি সেটা আসে বিভিন্ন ক্যাটাগরির ট্রেডার বা ইনভেস্টারদের কারণে। ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টার ক্যাটাগরি, FII, DII প্রমোটার্স, HNIs অ্যান্ড রিটেলার্স। FII অ্যান্ড DII হলো ফরেন অ্যান্ড ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এদের কাছে থাকে প্রচুর পরিমাণে টাকা। আমরা যে টাকা বিভিন্ন ব্যাংক, LIC, পোস্ট অফিস, FD, মিউচুয়াল ফান্ডের জায়গায় ইনভেস্ট করি সেখান থেকে আমরা সুদ বা ইন্টারেস্টটা পাই কিভাবে? সেটা পাই এই DII-দের কারণে। এই ব্যাংক, মিউচুয়াল ফান্ডস, LIC এদের প্রচুর টাকা, এরা সেই টাকা বিভিন্ন প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের দ্বারা আমাদের এই শেয়ার বাজারে ইনভেস্ট করে, আর সেখান থেকে পাওয়া লাভ আমাদের ইন্টারেস্ট হিসাবে পে করে। সুতরাং এদেরকে বলা হয় ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। আর এই রকম ইনভেস্টাররা যখন দেশের বাইরে হয়, যেমন হয়তো আমেরিকার কোনো ব্যাংক, এদের বলা হয় ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার। সেরকম প্রমোটার হলো কিছু মানুষের গ্রুপ যারা তাদের সব অর্থ একত্র করে ইনভেস্টমেন্ট করে। যেমন আমাদের ভারত সরকার কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলেও সেটা এই প্রমোটারদের মাধ্যমেই করে। HNI, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যে একজন ব্যক্তির কাছে প্রচুর টাকা থাকে, সেটা 1 কোটি, 5 কোটি, 10 কোটি বা তার উপরেও হতে পারে। সবশেষে রিটেলার্স, অর্থাৎ আপনার মতো ছোটখাটো নন প্রফেশনাল খেলোয়াড় যাদের ক্যাপিটাল কয়েক হাজার থেকে কয়েক লাখ পর্যন্তই হয়। মেনলি বেশিরভাগ ট্রেডার্স আর ইনভেস্টাররা এই ক্যাটাগরিগুলোরই অন্তর্গত। এতক্ষণ কিছুটা জানলাম শেয়ার মার্কেট কি, কিভাবে কাজ করে, কত রকমের মার্কেট আছে, কত রকমের ইনভেস্টর হয়, কত রকম ট্রেডিং টেকনিক আছে। ট্রেডিংটা যদি আমরা করতে চাই তাহলে শুধু বাই অ্যান্ড সেল জানলেই তো হবে না, তার সাথে আমাদের কি কি শিখতে হবে? মার্কেট অ্যানালাইসিস, ক্যাপিটাল কি হওয়া উচিত, রিস্ক ম্যানেজমেন্ট, মাইন্ডসেট, লাইভ ট্রেডিং, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস, সাথে আরো অনেক কিছু নিয়ে আসছি এই ভিডিওরই পার্ট 2-তে। আবার দেখা হচ্ছে সেখানেই। টিল দেন, গুড বাই।